ডিয়ার ভিউয়ার্স, বেশ কিছুদিন যাবৎ, অনেকদিন যাবতই এই সমাজের চারপাশে, হাটে বাজারে, দৈনন্দিন মানুষের মেলামেশায় বিভিন্ন বিষয়বস্তুগুলি যে দেখি, তাতে যে সমাজ ব্যবস্থার প্রতিফলন আছে তা বুঝি, কিন্তু তুচ্ছ বিষয় নিয়ে আলোচনা করার কখনো ইচ্ছে ছিল না। তো বেশ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন অনুরোধ করছি আর কি। বলে আপনাদের সামনেও এরকম ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু এটাকে বহুদিন ধরে বা ছোটবেলা থেকেও দেখে আসছি বলে মনে করে, বা সাম্প্রতিক কালে শুরু হয়েছে, বেশ কিছুদিন ধরে চলছে, এরকম হয়ই, এরকমই চলছে, এটার কোনো পরিবর্তন নেই, এরকম একটা মানসিকতা আমাদের থেকে থাকে। তো এরকম কয়েকটি ঘটনার উল্লেখ করছি। গত 5-6 দিন আগে শিলিগুড়ি থেকে বাসে আসছি, 3টের সময় বাস স্টপেজে বাস ধরলাম। বাড়ির লোক যারা ছিল, ছোটদের বললাম, দেখলো, বলছে হ্যাঁ এটা স্টেট বাস, উঠে পড়ো উঠে পড়ো। কোথাকার গাড়ি? মালদার গাড়ি। কারণ শিলিগুড়ি থেকে সেই বাসে ওঠা দরকার, কারণ যে বাসটা মালদা যাবে, কারণ মাঝপথে আমাকে নামতে হবে। তো বাসে উঠে বসলাম। বাসে উঠে বসার পরে 25-30 কিলোমিটার যাওয়ার পরে ভাড়া করতে এলো, যথারীতি ভাড়া দিলাম। ভাড়া দেওয়ার পরে দেখলাম যে আমরা যতজন আছি, অর্থাৎ 3জনের 450 টাকা ভাড়া দিলাম, আমাকে ফেরত দিল 30 টাকা। তো যাই হোক, বললাম কন্ডাক্টর নিশ্চয়ই ভালো, কন্ডাক্টর ভালো। এবার বাস রায়গঞ্জে পৌঁছলো। রায়গঞ্জে পৌঁছানোর পরে সবাই নেমে গেল। আরো 2-1জন বলল মালদা যাবেন না? কেন, প্যাসেঞ্জার কম, যাব না। এবং যারা উঠেছেন তারা নেমে গেলেন। এবং রায়গঞ্জ থেকে সবসময় প্রায় মালদার গাড়ি পাওয়া যায়, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু যেটা আবিষ্কার হলো, সেটা এর মধ্যে একটু চতুরতা আছে। বাসটি প্রকৃতপক্ষে রায়গঞ্জেরই, কিন্তু মালদা লেখা আছে এই কারণে যে মালদা থাকলে, রায়গঞ্জ লেখা থাকলে মালদাগামী লোক খুব বেশি কেউ উঠবে না। অর্থাৎ রায়গঞ্জ ও মালদার মধ্যে যে অন্যান্য যে যাত্রীরা থাকবে তারা উঠবে না। কিন্তু তারা যদি উঠে পড়ে তাহলে বেশ কয়েকজন যাত্রী বেড়ে যাবে। এরকম 7-8জন ছিলেন, তাতে দেখলাম ওর তো প্রায় 1200 টাকার মতো অধিক বিক্রি হয়েছে আর কি। তারা আবার মালদা ধরে চলে আসলেন, আমাদের মতোই আর কি। এবং কন্ডাক্টর ড্রাইভারের ব্যবহার ভালো। মাঝপথে যেতে হয়েছিল, মাঝখানে বাথরুমে, বেশ অনেকক্ষণ গাড়ি দেরি করে এবং এসকর্ট করে সবাইকে নিয়ে গিয়ে করে আসলেন কন্ডাক্টর। ভালো। তা বুঝলাম যে স্টাফগুলি ভালো, কিন্তু একটু ব্যবসায়িক বুদ্ধি আছে। 1 নম্বর কথা হচ্ছে, বাসটিকে স্টেট বাসের মতো রং করা হয়েছে, কারণ প্রাইভেট বাসের যে গুণ সেই গুণটাই রাখলো। অর্থাৎ মাঝখানে যে 2-1টি বড় শহর আছে, ইসলামপুর ও কিষানগঞ্জে এসে বেশ কিছুক্ষণ দাঁড়ালো আর কি, অতিরিক্ত প্যাসেঞ্জারের জন্য। আর বাসটি শেষে ফিরছে, কাজেই দেরি হবারও কোনো ভয় নেই, যখন হোক পৌঁছাবে আর কি। বাসটি মিনিমাম 1 ঘন্টা দেরিতে পৌঁছালো। তা এইখানে প্রথমে বললাম যে মালদা লেখার জন্য একটি চতুরতা করা হয়েছে, প্যাসেঞ্জার বেশি হবে সেই জন্য। আর দ্বিতীয় চতুরতা হচ্ছে, বাসটির মালিক বাসটিকে স্টেট বাসের মতো করেছে। তার কারণ সাউথ বেঙ্গলে কি হয় জানি না, কিন্তু নর্থ বেঙ্গলে স্টেট বাসে দূরপাল্লায় দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে কিন্তু স্টেট বাসকে কিন্তু মানুষ পছন্দ করে। তো এইখানে একটু ব্যবসায়িক বুদ্ধি আছে আর কি।
একটা কথা বলি, এইসব নকল বাস দেখে উঠে কিন্তু হয়রানি হতে হচ্ছে যাত্রীদের। এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ যে সরকারি বিল্ডিং গুলোকে নীল সাদা করে দিলেন সারা রাজ্য জুড়ে, বহুদিন যাবৎ চলছে, কারণ 13 বছর হলে রাজত্ব চলছে এই নতুন সরকারের, নীল সাদা। তা প্রাইভেট বাসগুলিকে কেন স্টেট বাসের মতো করতে দিলেন? কারণ প্রাইভেট বাসের মতোই রং থাক এবং বিভ্রান্ত যাতে না হয়। এবং ওঠার সময় একজন যাত্রী ছিল, তিনি আমার মতো ভুল করে উঠেছেন, তিনিও বলছেন যে এটা স্টেট বাস। এবার রায়গঞ্জে নামা হলো, রায়গঞ্জ থেকে 12 কিলোমিটার দূরে আমার বাড়ি। টোটো আছে, টোটোর মাথা পিছু ভাড়া 15 টাকা। আমাদের 3 জন যাত্রী, একজন ছোট বাচ্চা, তাই 3 জন যাত্রীর ভাড়া হয় 45 টাকা। কেউ চাইছে 100 টাকা, কেউ চাইছে 120 টাকা। অর্থাৎ আমি বিপদাপন্ন, কাজে আমাকে ভাড়া বেশি দিতে হবে। তখন জিজ্ঞাসা করলাম টোটোওয়ালাকে যে কেন ভাড়া বেশি চাইছেন? কিন্তু না, আসার সময় প্যাসেঞ্জার পাবো না তো সেই জন্য। তাহলে ঠিক আছে, আমি আমার এলাকার কোনো টোটো ভাড়া আছে কিনা, যে বাড়িতে ফিরে যাচ্ছে। তা সত্যি সেই টোটো ভাড়া পেলাম। এটাও একটা দেখেছি, লক্ষ্য করেছি যে যখন গাড়ি ঘোড়া কম, বিপদাপন্ন, তখন যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া তুলে নেওয়া একটা প্রবণতা। অর্থাৎ আরো কয়েকটি বিষয়, 5-6টি বিষয় বলবো, যে যেখানে আপনি বিপদাপন্ন সেখানে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। তা বিপদ থেকে উদ্ধার করার জন্য যে দর আছে সমাজে, তার থেকে আপনাকে বেশি দিতে হবে। এবার যে বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই, সেই বিষয়ে আপনার যদি সমস্যা হয়, আপনার সমস্যাটি সমাধান করতে গেলে আপনাকে দর্শনী অনেক বেশি দিতে হবে, মূল্য অনেক বেশি চোকাতে হবে। যেমন আপনি চিকিৎসা ব্যবস্থা জানেন না, চিকিৎসা ব্যবস্থায় আপনি ডাক্তারের কাছে গেলে এখন 500-600 টাকা পর্যন্ত ভিজিট উঠে গেছে। একজন ক্ষেত মজুর কি করে দেবে? একজন মিস্ত্রির যোগানদার কি করে ভিজিট দেবে? এই ব্যাপার। মানে যার যেখানে অভিজ্ঞতা কম, সে তাকে মূল্য বেশি দিতে হবে। এইখানে একটা মজার কথা বলি, সবাই যে এরকম তা নয়। তার কারণ আমি ব্যাকরণে ভুল করে আমাকে তেড়ে আসবে সবাই বলতে, আমি সে ফাঁক রাখবো না। উকিল বাবুর গেছেন গ্রামের ক্ষেত মজুর বা অন্যান্য মজুরির কাজ করেন, তার সামান্য একটা কোর্টে কাজ ছিল, তার কাছে অনেক টাকা নিয়ে নেওয়া হয়েছে। তা উকিলবাবু বললেন যে তুমি কি করো? বলছে আমি বাবু ক্ষেত মজুরের কাজ করি বা অন্যান্য কাজ করে দিই। তাহলে তুমি একদিন আসো আমার বাড়িতে, কাজ করে দাও। এইবার যে মজুরটি, সে গেল কাজ করতে, সে একদিনের কাজ 2 দিন ধরে করলো সেখানে। তার কারণ হচ্ছে উকিলবাবু এই যে কাজগুলি আছে, বাড়ির বিভিন্ন কাজ, বেড়া বাঁধা, গাছ থেকে ফল পেড়ে দেওয়া, বাগান পরিষ্কার করা, এসব কাজ তো বাবু পারবেন না। কাজে বাবুকে এই জন্য কিন্তু সমাজে যে দর চালু আছে তার থেকে কিন্তু উনি 2 দিন বেশি কাজ করে নিলেন সেই শ্রমিকটি। এবার বাজারে আপনি জিনিস কিনতে যাবেন, আমি যদি সাদাসিধে হয়ে জিনিস কিনি, তাহলে দেখা যাক কেউ মাছ কিনেছে, মাছ কিনে বিক্রি হয়নি, পচে গেছে, কিন্তু পচা মাছটা জন্য ওরা সাদাসিধে খরিদ্দারের জন্য অপেক্ষা করে, যে অর্থাৎ তার মাছ পচে যাওয়ার জন্য যে লোকসান হয়েছে, সেই লোকসানটা তুলে নেবেন হচ্ছে অন্যের উপর দিয়ে, একজন খরিদ্দারের উপর দিয়ে। যিনি তরকারি বিক্রি করছেন, তরকারি বিক্রি করতে করতে বুড়ো ঢেঁড়স বেঁচে গেছে, সেটুকু হয়তো কিছু লাভ হয়েছে, কিন্তু অধিক মুনাফার আশায়, কিংবা অনেক সেও ভুল করে বুড়ো ঢেঁড়স কিনেছেন, এই বুড়ো ঢেঁড়সটি অন্যজনকে গছিয়ে দিয়ে তার
লোকসানটা পুষিয়ে নেওয়ার ব্যবস্থা বা আরেকটু মুনাফা করার প্রচেষ্টা, এই পচা মাছ বা ঢেঁড়স দিয়ে লোকসান পোষাবার ব্যবস্থা বা আর একটু মুনাফা করা। কদিন পরে যদি বাজার যাওয়া যায়, বাজারে সবাই চেনে, কদিন আগে যে বাজার দর ছিল, বাজার দর হঠাৎ কমে গেছে, কিন্তু তারা চিনে রেখেছে, কয়েকদিন আসেনি এই ভদ্রলোক, আপনার দেখবেন সেই পুরনো দরেই আপনার কাছে জিনিসের দাম চাইছে হঠাৎ করে। আপনি একটু বাজারে খুঁজে ঘুরে ফিরে কিনুন, তাহলে দেখবেন যে না, নয়। এবং এই চাওয়ার জন্য কোনো লজ্জা নেই, তাতে সেই দিনের যে বাজার দর তার থেকে বেশি নেওয়াটাই প্রবণতা। আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে আগে রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি, যে কোনো মিস্ত্রি জাতীয় গ্রামীণ শিল্পীদের আমরা বাড়িতে কাজে নিতাম, তাতে দেখা যেত যে মূল শিল্পী আসতো, মূল শিল্পীর সঙ্গে অর্থাৎ মূল যে মিস্ত্রি আসতো তার সঙ্গে কিন্তু তাকে সাহায্যকারী আসতো, যোগানদার আসতো। সাহায্যকারীর মতো মজুরি নিয়ে নিত, এবং মিস্ত্রি তার দক্ষতা বেশির জন্য মিস্ত্রির মজুরি নিত। কিন্তু ইদানিং যে বেশি বিষয়টা হয়েছে, মিস্ত্রি প্রচুর আধুনিক যন্ত্রপাতি কিনে ফেলেছেন, কোনো ক্রমে তার পুঁজিটা বেড়ে গেছে, আর বেড়ে যাওয়ার ফলে তার কাজের চাহিদা বেড়েছে। তিনি এক জায়গায় না বহু জায়গায় কাজ ধরছেন, এবং যে মিস্ত্রিরা কাজ করছে সেই মিস্ত্রিদের যে মজুরি, তার মজুরির একটা অংশ তিনি চুঙ্গি হিসাবে কেটে নিচ্ছেন। এটা সামনাসামনি বলবে না, কিন্তু অন্তরঙ্গভাবে যে সাহায্যকারী শ্রমিক তাকে যদি জিজ্ঞাসা করা যায় এই বিষয়টি বলবে, অর্থাৎ গরিবেও গরিবকে শোষণ করছে। এসব পাল্টাবে না, অনেকে বলে যে সব মেনে নিতে হবে। দু একজন বন্ধু বান্ধবকে বলছি, কি করবে ভাই, এসব মেনে নিতে হবে। কিন্তু একটা কথা বলি, প্রতিনিয়ত আমাদের যেমন হাওয়া আসবার জন্য, আলো আসবার জন্য জানলা খুলে দিতে হয়, তেমনি কিন্তু ঘরের মধ্যে কিন্তু ময়লাও জন্মে, আর সেই ময়লাকে কিন্তু, ধুলোবালিকে কিন্তু আমাদের ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়। এই সব যে বিচ্যুতি আছে, এই সব বিচ্যুতিগুলিকে কিন্তু আমাদের একটু একটু করে বলে, একটু একটু করে লজ্জা দিয়ে করা উচিত, পরিবর্তন করা উচিত। কিন্তু কিছু লোকের গ্রামাঞ্চলে বিভিন্নভাবে পয়সা হয়েছে এবং তারা অভিজাততে পরিণত হয়েছেন এবং শহরে হয়েছেন। এরা এই বিষয়গুলিকে দেখা বা বলাটাকে নিজেদের অভিজাত তারা তাদের সম্মানের পরিপন্থী বলে মনে করেন। গরিবরা ওটুকু করবে, কিন্তু একটা কথা বলি, যে গরিবের ইমানই হচ্ছে সবচেয়ে সেরা সম্বল। গরিবের যদি ইমান না থাকে, গরিবরা এই সমাজ ব্যবস্থায় যে অধিকাংশ ছড়িয়ে আছে, বিভিন্ন কিন্তু তাদের পরিশ্রমের উপরে এই সমাজ ব্যবস্থাটা গড়ে উঠেছে, এবং তাদের কাছ থেকেই, তাদের পরিশ্রমের ফলেই কিন্তু এই সমাজ গড়ে উঠেছে, এবং তারাই সর্বশেষ শোষিত হচ্ছেন। তারা যদি এই সমাজ ব্যবস্থাটা পাল্টাতে চান, কিন্তু পাল্টা গেলে গরিব যদি ইমান হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই ব্যবস্থাগুলি, বিপ্লবী বলুন আর সংস্কারই বলুন, কোনোটাই হবে না। তো কাজেই পরিশেষে বলবো, বিপ্লব চাই না, কিন্তু এই ছোটখাটো বিচারের জন্য সংস্কার চাই। একটু করে বলতে হবে, একটু করে সংশোধন করতে হবে মানুষকে, এবং গরিবের যে ইমান, সেই ইমানকে রক্ষা করতে হবে। এই প্রত্যাশা রেখে সকালকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।